আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা ইট্যাপস এর সেকেন্ড লেকচারটা শুরু করব। তো আজকে আলোচনা করব যে ডিফারেন্ট কোডস ফর ইট্যাপস অ্যানালিসিস। এখন এই ডিফারেন্ট কোডের মধ্যে আমরা সাধারণত দুই ধরনের কোড ইউজ করি। এদের মধ্যে একটা হচ্ছে আমার ডিজাইন কোড এবং আর একটা হচ্ছে আমার অ্যানালিসিস কোড। অ্যানালিসিস কোড এখন ডিজাইন কোডের ক্ষেত্রে দেখ আমরা সাধারণত ডিজাইন কোড হচ্ছে এসিআইটা মেনটেন করি। এসিআই ডিজাইন কোড, এসিআই আমরা ডিজাইন কোড সাধারণত এসিআই মেনটেন করি, এসিআই ফলো করার ট্রাই করি, এবং অ্যানালিসিস যে কোডটা সেটা হচ্ছে আমরা এসিই ফলো করি, এসিই। এখন এটা যদিও আপনারা সবাই জানেন, তাও হচ্ছে আমি একটু বলে দিই যে এসিআইটা কি। এসিআই হচ্ছে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট, আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট, এবং এএসসি হচ্ছে আমেরিকান সোসাইটি ফর সিভিল ইঞ্জিনিয়ার্স। এখন ডিজাইন কোডের ক্ষেত্রে সাধারণত আমরা দেখা যায় যে আমরা ইউজ করি এসিআই 21899 এবং এসিআই 218 না, এটা হচ্ছে 318, সরি 31808। এই যে আমার 31899 এটাই ফলো করে তৈরি হয়েছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি 2006, এবং এসিআই 31808 এইটা ফলো করে তৈরি হয়েছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি 2020। এবং অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা ইউজ করি সাধারণত এসিই 30 না, এটা হচ্ছে 705, এবং ইউবিসি 94। এই যে আমার এএসসি 705, এটা কোনটা ফলো করা হয়েছে? এটা ফলো করা হয়েছে হচ্ছে আমাদের বিএনবিসি 2020, এটা ফলো করে করা হয়েছে। আর আমাদের যে এই যে ইউবিসি 94, এটা বিএনবিসি 2006 ফলো করে করা হয়েছে, বিএনবিসি 2006। এখন এই যে বিএনবিসি ইউবিসি 94, এটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে আমাদের আইবিসি হচ্ছে একটা প্রণয়ন করছে। আইবিসি আইবিসি হচ্ছে ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড। তো এটা এখনো মানে এই সময়ের প্রেক্ষাপটে এখনো অনেক অর্থবহ একটা প্রতিষ্ঠান। কারণ আইবিসি আগে কি করতো, আগে হচ্ছে মানে অনেক আগের কথা বলছি, তখন সব মানে সব দেশই হচ্ছে আইবিসি ফলো করতো। তো আইবিসি সাধারণত দেখা যায় যে এখনো সেটা মানে ইফেক্টিভ আছে, যে 3 বছর পর পর আইবিসি হচ্ছে বিল্ডিং কোড প্রণয়ন করে, এবং ওটাই হচ্ছে ফলো করার ট্রাই করে বিভিন্ন দেশ। শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা দেখব যে মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যে কোডটা, আইএস কোড, এটা একটু এক্সেপশন। তো সুতরাং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোডে কিন্তু অনেক মানে ডিফারেন্স আছে বাংলাদেশের বিএনবিসি কোডের সাথে, অথবা আমরা যদি যেটা স্ট্যান্ডার্ড ফলো করি এসিআই এএসসি এর সাথে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকে কি করি, ইট্যাপস এর ক্ষেত্রে আমরা ইন্ডিয়ান লেকচারগুলো দেখি, ইন্ডিয়ার বিভিন্ন লেকচারগুলো দেখি। কিন্তু আমার সাজেশন থাকবে যে ইন্ডিয়ান লেকচার না দেখে আপনি নিজে ট্রাই করেন, অথবা বাংলাদেশি লেকচার দিয়ে করার ট্রাই করেন। কারণ ইন্ডিয়ান লেকচারে যে আইএস স্ট্যান্ডার্ড কোড ইউজ করা হয়েছে সেটা কিন্তু আমাদের বিএনবিসির সাথে অনেকটাই অমিল, কিছুই মিল নাই বলতে গেলে। তো আমরা সাধারণত দেখা যায় যে এর জন্য আমরা বিএনবিসি ফলো করে ট্রাই করি, কাজ করি। এখন আহ, আমরা ডিফারেন্ট সফটওয়্যার ফর অ্যানালাইসিস নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটা বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে দেখেন, আপনার বিএনবিসি 2006 বলেন আর বিএনবিসি 2020 বলেন, ম্যাসিভ কোনো চেঞ্জ নাই এই দুটার মধ্যে। যেমন আমি যদি বলি যে লোড কম্বিনেশন বিএনবিসি 2006 এ বলা আছে যে 1.2 ডেড লোড যোগ 1.7 লাইভ লোড, এবং স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর 5 = 0.7। কিন্তু বিএনবিসি 2020 এই ক্ষেত্রে আবার বলা আছে কি 1.2 ডেড লোড যোগ 0. সরি, এটা হবে 1.6 লাইভ লোড, এবং এই ক্ষেত্রে আমার স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর হচ্ছে 0.65। ঠিক আছে? তো কি মানে হিউজ ডিফারেন্স কিন্তু নাই, সামান্য চেঞ্জ হয়। এখানে যেমন 0.7 ছিল, এখানে 0.65, এখানে 1.7, এখানে 1.6। সো সেরকম হিউজ ডিফারেন্স সাধারণত হয় না। কিন্তু আমরা সবসময় লেটেস্ট যে মডেলটা মানে লেটেস্ট যে কোডটা সেটা ফলো করার ট্রাই করব।
এখন আমরা দেখব যে ডিফারেন্ট ফাইনাইট এলিমেন্ট সফটওয়্যার ফর অ্যানালিসিস। এখন এই ক্ষেত্রে আমরা এই যে আগের লেকচারে বলেছিলাম যে ফাইনাইট এলিমেন্ট, তো এইটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে আসছে এফইএম, ফাইনাইট এলিমেন্ট মডেলিং, অথবা পুরোটা স্ট্রাকচারকে আমরা কি করি, ছোট ছোট মানে আমার যে সফটওয়্যার পুরো স্ট্রাকচারকে খুবই ছোট ছোট স্ট্রিপে ডিভাইড করে এটার অ্যানালিসিস অথবা এটার উপর লোডের ইফেক্টের ফলে এটার রেসপন্স কীরকম হয়, তো সেটা নিয়ে হচ্ছে এটা কাজ করে। তো প্রথমেই যে সফটওয়্যারটা নিয়ে মানে বলবো যে সাধারণত তিনটা কোম্পানি আছে যারা হচ্ছে আমাদের অ্যানালাইসিস এবং ডিজাইন রিলেটেড সফটওয়্যার বানায় সারা বিশ্বে। এদের মধ্যে বাংলাদেশে যদি বলি যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আমাদের সিএসআই, অথবা সারা বিশ্বে সিএসআই কোম্পানির অনেক জনপ্রিয়তা আছে। তো সিএসআই সফটওয়্যারগুলোর মধ্যে আছে যেমন সিএসআই ইট্যাপস, সিএসআই সেফ, সিএসআই স্যাপ 2000, সিএসআই কলাম। সিএসআই ইট্যাপসটা কি, এইটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড বিল্ডিং ডেভেলপমেন্ট সফটওয়্যার কোনো কোনো ক্ষেত্রে। যেমন হচ্ছে যদি আমি 2016 মডেলের কথা বলি, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা মানে বাই ডিফল্ট স্ল্যাব এবং ফাউন্ডেশন এখানে ডিজাইন করা যায়, কিন্তু আমরা যদি স্ল্যাব এবং ফাউন্ডেশন মানে যদি বলি যে ইট্যাপস 2020 যে ভার্সন, সেটা দিয়ে কিন্তু স্ল্যাব ফাউন্ডেশন আপনি ডিজাইন করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত যদি আমরা ইট্যাপসের কথা বলি, তো ইট্যাপস দিয়ে আমরা সুপার স্ট্রাকচার ডিজাইন করব এবং ডিটেইলিং করব, এবং ফাউন্ডেশন এবং স্ল্যাবের ক্ষেত্রে আমরা সিএসআই সেফ ইউজ করব। এরপরের যে সফটওয়্যারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিএসআই স্যাপ 2000। তো এইটা হচ্ছে আমার সিএসআই কোম্পানির মাদার সফটওয়্যার, এবং এই সফটওয়্যারটা দিয়ে জটিল থেকে জটিলতর আপনি স্ট্রাকচারকে অ্যানালাইসিস করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। কিন্তু এই সফটওয়্যারটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ। এর জন্য দেখা যাচ্ছে আমরা সারা বিশ্বেই সাধারণত সিএসআই ইট্যাপস অথবা এবং সেফ ইউজ করা হয়। কারণ কি, দেখা যাচ্ছে যে পৃথিবীর বেশিরভাগ বিল্ডিং হচ্ছে আপনার কমপ্লেক্স না, সিম্পল বিল্ডিং। কমপ্লেক্স মানে কমপ্লেক্স বিল্ডিং কমই আছে সারা পৃথিবীতে। তো সাধারণত এর জন্য হচ্ছে আমরা স্যাপটা খুব একটা ইউজ করি না। এবং বেন্টলি এর যে সফটওয়্যার, এদের মধ্যে যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে স্ট্যাড প্রো। স্ট্যাড কি থেকে শুরু হয়েছে, এসটি দিয়ে না? তো স্ট্যাড হচ্ছে আমার স্টিল স্ট্রাকচার ডিজাইন করার জন্য ইউজ, অ্যানালাইসিস এবং ডিজাইন করার জন্য ইউজ করা হয় স্টিল স্ট্রাকচার, ঠিক আছে। এবং টেকলা কোম্পানির যে সফটওয়্যারগুলো আছে এগুলো হচ্ছে টি স্ট্রাকচার ডিজাইন সুইট। তো এই টি স্ট্রাকচারটা দিয়ে আমরা কি মানে কি স্টিল স্ট্রাকচার ডিজাইন করতে পারি, স্টিল স্ট্রাকচার, ঠিক আছে। এবং টি স্ট্রাকচারাল ডিজাইন সুইট এটা এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনি একই সাথে স্টিল স্ট্রাকচারও ডিজাইন করতে পারবেন, আবার আপনি কংক্রিটও ডিজাইন করতে পারবেন। তো এই ক্ষেত্রে এখানে একটু ড্রব্যাকও আছে এটা, সেটা হচ্ছে যে এটা দিয়ে যে আমরা স্টেয়ার কেসটা তৈরি করি সেটা হচ্ছে ভালো হয় না। স্টেয়ার কেসটা তৈরি করা কঠিন, মানে কংক্রিট স্টেয়ার কেস টি স্ট্রাকচারাল ডিজাইন দিয়ে তৈরি করা কঠিন। কিন্তু এটার আবার আরেকটা মানে ইম্পর্ট্যান্ট প্রোস আছে অথবা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এটা দিয়ে আমরা যত সহজে মানে ব্রেসিংটা বুঝতে পারি, ব্রেসিং কোনো একটা বিল্ডিং এ ব্রেসিং করলে যেটা সেটা বুঝতে পারি, সেটা কিন্তু আমি ইট্যাপস দিয়ে পারবো না। এখন ব্রেসিংটা কি, এটা অনেকের মনে প্রশ্ন আসছে এখন যে ভাই ব্রেসিং কি। তাহলে এই যে আমরা দেখছি যে এই যে আমরা ডায়াগোনালি যেসব মেম্বার অ্যাড করছি স্ট্রাকচারে, এগুলোই হচ্ছে ব্রেসিং। ব্রেসিং এর ফলে কি হয়, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ডিজাইনের অথবা ইঞ্জিনিয়ার এটা করে হচ্ছে উইন্ড লোড অথবা ডাইনামিক লোড এবং এক্সটার্নাল লোড, আর্থকোয়াক, ল্যাটারাল লোড, এগুলোর ইফেক্ট থেকে স্ট্রাকচারকে সেফটি দিতে অথবা এগুলোর ইফেক্ট থেকে ডিজাইন কনসিডারেশনে আনার জন্য আমরা অনেক সময় ব্রেসিং দিয়ে থাকি। তো এই ব্রেসিংটা হচ্ছে যে আমরা ইট্যাপসে অনেক সময় দিতেই পারি না, অথবা যদিও দেই তাহলে ব্যাক এন্ডে দিতে হয়। কিন্তু টেকলাতে টি স্ট্রাকচারাল ডিজাইন সুইট এটাতে হচ্ছে এটা খুব ভালোভাবে আপনি দিতে পারবেন, ইনপুট দিতে পারবেন। এবং যদি চিন্তা করি যে আমাদের বর্তমানে যে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংগুলো হচ্ছে, সেই ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ে পোর্টাল ফ্রেম এবং টি কানেকশন ডিজাইন এটা খুব ইউজ করা হয়। মানে এটার জন্য ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এর জন্য স্টিল স্ট্রাকচার একটা সফটওয়্যার বের করে দিয়েছে যে টি পোর্টাল ফ্রেম এবং হচ্ছে কানেকশন ডিজাইন। তো সাধারণত রুফ ট্রাস অথবা ওই রিলেটেড যে জিনিসপত্র আছে ওগুলো হচ্ছে টি পোর্টাল ফ্রেম দিয়ে করা হয়, এবং আমাদের যে কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো ডিজাইন করা হয় হচ্ছে টি কানেকশন ডিজাইন সফটওয়্যার দিয়ে। এবার আমরা দেখবো যে আমাদের অ্যানালিসিসের যে ম্যানুয়াল মেথডগুলো আছে
ম্যানুয়াল মেথডগুলোর মধ্যে আছে ক্যান্টিলিভার মেথড, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, ডিফ্লেকশন মেথড, স্টিফনেস মেথড, ম্যাট্রিক্স মেথড, এছাড়া আর একটা মেথড আছে যেটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মেথড। কিন্তু এই সবগুলো মেথডের মধ্যে সবচেয়ে যদি ইফেক্টিভ আমি বলি, এবং যদি বলি যে সবচেয়ে কি বলা যায় অ্যাকুরেট কোন মেথডটা, এবং আদি, সেটা হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। ঠিক আছে? কিন্তু সাধারণত আমরা কি দেখা যায় যে আমরা যে অ্যানালাইসিস গুলো করি সেগুলো হচ্ছে এখন বর্তমানে সফটওয়্যারেই বেশি করা হয়, কারণ হচ্ছে মানে এটা যতটা অ্যাকুরেট সাধারণত করা হয়, সাধারণত এখন আর ম্যানুয়াল অ্যানালাইসিস এখন আর কেউ করতে চায় না। তো এখন আমরা দেখব যে কি কি কম্পোনেন্ট ডিজাইন করতে, সাধারণত এখানে যে মেজর কম্পোনেন্ট গুলোর কথা বলা আছে, তো কি কি কম্পোনেন্ট ডিজাইন করতে আমরা কি কিভাবে মানে প্রসিড করতে পারি। তো যদি আমি বলি যে স্ল্যাব ডিজাইন, এইটা আপনি সফটওয়্যার বেস ডিজাইনও করতে পারবেন, আবার ম্যানুয়াল এক্সেল বেস ডিজাইনও করতে পারবেন। কিন্তু এখানে যদি আমি রিকমেন্ড করি যে আপনি কোনটা ফলো করবেন, তাহলে আমি বলবো যে আপনি ম্যানুয়াল বেস ডিজাইনটা ফলো করবেন। এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আছে, সেটা এখন আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে সাধারণত দেখা যায় যে আমাদের একতলা দুইতলা রেসিডেন্সিয়াল যে বিল্ডিং গুলো হয়, ওইখানে যে আমরা যদি সফটওয়্যার বেস ডিজাইন করি, সফটওয়্যার বেসড ডিজাইন, তাহলে আমরা দেখব যে আমাদের যে উম, আহ, ইগুলো আসছে আমাদের যে সফটওয়্যার বেসড ডিজাইনে, আমাদের যে মানে সেন্টার টু সেন্টার স্পেসিং বারের, সেন্টার টু সেন্টার স্পেসিং অনেক সময় 9 ইঞ্চি 12 ইঞ্চি এসে পড়ে। কিন্তু আপনি বাংলাদেশে একটা চিন্তা করেন তো, আপনি যে ভাই আমার ভিডিওটা দেখছেন, আপনি একটু কল্পনা করেন যে বাংলাদেশে আপনি কোনো একটা সাইটে গিয়েছেন, গিয়ে দেখলেন মানে গিয়ে আপনি বললেন যে 9 ইঞ্চি সাইট, মানে 9 ইঞ্চি আপনি সেন্টার টু সেন্টার স্পেসিং দিতে বললেন, তো সেটা হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এবং সামাজিক বাস্তবতায় এটা কোনোভাবেই আপনি গ্রহণযোগ্যতা পাবেন না এটার। তো এবং আপনার সাথে একটা মানে মিস্ত্রি বাড়িওয়ালাকে বুঝাবে যে হচ্ছে মালিককে বুঝাবে যে আপনার ইঞ্জিনিয়ার তো আপনার বাড়ির মানে খেয়ে দিল পুরো মানে আপনার বিল্ডিং। তো এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এর জন্য এই ক্ষেত্রে কিছুটা ওভার ডিজাইন হয়ে যায়। কিন্তু তাতে হচ্ছে আমাদের তেমন কিছু করার নেই। কিন্তু আমরা যদি বিমের কথা চিন্তা করি যে বিম, তো বিম হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে যে বিমের যে রেইনফোর্সমেন্ট গুলো দেই, সেটা হচ্ছে আমরা কিন্তু যত উপরের তলায় যাব রেইনফোর্সমেন্টের পরিমাণ কিন্তু কমতে থাকে আস্তে আস্তে লোডের উপর চিন্তা করে, কারণ আপনার যে গ্রাউন্ড ফ্লোর অথবা নিচতলায় সেখানে কিন্তু আপনার সবচেয়ে বেশি লোড আসে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে সফটওয়্যার বেস ডিজাইনও করতে পারবো, আবার ম্যানুয়াল বেস ডিজাইনও করবো। কলামের ক্ষেত্রেও সেম, সফটওয়্যার বেস ডিজাইনও করতে পারবো, ম্যানুয়াল ডিজাইনও করতে পারবো। তো এখানে একটা জিনিস ভুলে গেছি আমি লিখতে, সেটা হচ্ছে স্টেয়ার কেস। স্টেয়ার কেসের ক্ষেত্রেও আমরা সফটওয়্যার ডিজাইন বেস ডিজাইনও করতে পারবো, আবার ম্যানুয়াল বেস ডিজাইনও করতে পারবো। সেম কথা শিয়ার ওয়ালের জন্য প্রযোজ্য, ফাউন্ডেশন ওয়াল, বেসমেন্ট ওয়াল, এগুলোর সবগুলোর জন্য প্রযোজ্য। কিন্তু এই যে সেপটিক ট্যাঙ্ক, এগুলো সাধারণত কি, এটা নট মেজর কম্পোনেন্ট অফ বিল্ডিং, নট মেজর কম্পোনেন্ট। এর জন্য সাধারণত দেখা যায় এটা হচ্ছে আমাদের মিস্ত্রিরা মানে সাধারণত তাদের নিয়ম আছে কিছু বানানো, তো ওইখান থেকে ওইভাবেই তারা করে দেয়, এতে কোনো ওভারঅল কোনো তেমন কোনো ক্ষতি নেই, কারণ এটা তেমন মেজর কোনো কম্পোনেন্ট না। এবার আমরা দেখব যে আমাদের অ্যানালাইসিস এবং ডিজাইনের মেজর কম্পোনেন্টগুলো কি কি, মানে মেজর ফ্লো চার্টটা কি। তো প্রথমে হচ্ছে আমরা কালেক্ট করব, ভাই কি কালেক্ট করব, আর্কিটেকচারাল মডেলটা কালেক্ট করব, আর্কিটেকচারাল প্ল্যানটা কালেক্ট করব, এবং আর্কিটেক্টের যে আইডিয়া সেটা আমি শেয়ার করব, আমার সাথে আমি শুনবো আর্কিটেকচার আইডিয়াটা। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইট্যাপস মডেলিং করব, ইট্যাপস মডেলিং, ইট্যাপস মডেলিং। এখন ইট্যাপস মডেলিংটা কি, যদি আমি লিখি যে ইট্যাপস মডেলিংটা কি, তো ইট্যাপস মডেলিংটা হচ্ছে আমার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ কি, আপনার বিল্ডিং, বিল্ডিং। এবং আপনি এখানে হচ্ছে কি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করতে পারবেন আপনার বিল্ডিং এর প্রত্যেকটা কম্পোনেন্ট, বিম, কলাম, স্ল্যাব, মানে প্রত্যেকটা হচ্ছে আপনি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করবেন। এবং এইখানে আমরা অনেক কিছু ডিফাইন করে দেব বিল্ডিং এর জন্য। কি কি ডিফাইন করে দেবো, যেমন আমি যদি বলি, আমরা 1 নাম্বার ডিফাইন করব যেমন ম্যাটেরিয়াল প্রপার্টিস ডিজাইন করব, মানে ডিফাইন করব ম্যাটেরিয়াল প্রপার্টিস। এরপর আমরা ডিফাইন করব যেমন আমাদের ডেড লোড কেমন হবে, লাইভ লোড, লাইভ লোড ডিফাইন করব, লোড কম্বিনেশন ডিফাইন করব,
ল্যাটারাল লোড ডিফাইন করব। দেন আমরা ডিফাইন করব আমার অ্যাসাইন করব, প্রপার্টিস গুলো অ্যাসাইন করব, অ্যাসাইন প্রপার্টিস। ঠিক আছে, এরপরে আমরা যে স্ট্রাকচারাল অ্যানালাইসিস করব সেটা হচ্ছে আমার স্ট্রাকচারাল অ্যানালাইসিস বলতে কি বোঝায়, যে আপনার যে লোড অ্যাপ্লাই হলো সেই লোড অ্যাপ্লাইয়ের ফলে আপনার বিল্ডিং এর রেসপন্সটা কেমন, আপনার প্রত্যেকটা বিল্ডিং এর প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্য দিয়ে লোডের ট্রান্সফার মানে ট্রান্সফার জিনিসটা কি বলবো, লোডের ট্রান্সফারটা কেমন, হ্যাঁ, আপনার হচ্ছে স্ট্রেস কেমন জেনারেট হচ্ছে এবং আপনার স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামটা কেমন হচ্ছে বিভিন্ন কম্পোনেন্টের স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম। তো এটা হচ্ছে আমার স্ট্রাকচারাল ডিজাইন। তো স্ট্রাকচারাল অ্যানালিসিস, এবং স্ট্রাকচারাল অ্যানালিসিস করার পর আমরা করবো স্ট্রাকচারাল ডিজাইন, যে আপনার যদি স্ট্রাকচারাল অ্যানালিসিস করার পর আমরা হচ্ছে ইকোনমিক্যাল জিনিস চিন্তা করব, যে না আমাদের কোনটাতে কস্ট ইফেক্টিভ বেশি হয়। ঠিক আছে, এগুলো থেকে ডিউরাবিলিটি, স্টেবিলিটি, এগুলোর থেকে চিন্তা করে আমরা হচ্ছে ডাইমেনশনগুলো সিলেক্ট করব, ম্যাটেরিয়াল প্রপার্টিসগুলো সিলেক্ট করব। ঠিক আছে, এবং আমরা দেখবো যে আমাদের হচ্ছে বিএনবিসি যে কোডটা আছে আমাদের দেশের, সেই কোড ফলো করছে কিনা। এবং এই সবগুলো প্রসেস শেষ হয়ে গেলে আমরা আবার দেখবো করবো কি রিঅ্যানালাইসিস, রিডিজাইন করব। যদি আমার কস্ট খুব বেশি হয়ে যায় তাহলে আমরা কি করব, রিঅ্যানালাইসিস করব, রিডিজাইন করব। যেমন আপনাকে যদি একটা পরামর্শ দিই, মনে করেন যে আপনি একটা কলাম, আমি এখানে একটু সোজাভাবে আঁকার ট্রাই করি, যে আমার এটা হচ্ছে আমার একটা কলাম, চিন্তা করেন এটা হচ্ছে আমার একটা কলাম। তো এই কলামটা সাপোজ 12 বাই 12, 12 বাই 12। তো আর একটা কলাম আমি চিন্তা করি যেটা হচ্ছে 12 বাই 15। আপনি চিন্তা করেন যে এখানে এটা হচ্ছে আমার 12 বাই 15। এখন আমি ডিজাইন করে দেখলাম যে 12 বাই 12 কলামের ক্ষেত্রে আমার রেইনফোর্সমেন্ট মনে করেন আসছে 3.5, আর মানে 3.5 ইঞ্চি স্কোয়ার, আর 12 বাই 15-র জন্য 2.5 ইঞ্চি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা কোনটা ইউজ করব তাহলে, অবশ্যই 2.5 ইঞ্চি স্কোয়ার ইউজ করব, কারণ 2.5 ইঞ্চি স্কোয়ার ইউজ করলে আমার কস্ট কম হবে এবং আমার বিল্ডিং কস্ট ইফেক্টিভ হবে। ঠিক আছে, কিন্তু কখন হচ্ছে আমরা এটা সাধারণত মানে এরকম জিনিস ফলো করি না, কখন, যখন আপনার আর্কিটেক্ট এমন কোনো রিকোয়ারমেন্ট দিয়েছে, যে রিকোয়ারমেন্টটা যেমন আপনি বলেছে তাকে, সে বলেছে যে 12 বাই 12 তার মানে কলাম করতেই হবে, না করলে তার সে যে আর্কিটেকচারাল ডিজাইন করছে সেইটা মেনটেন করবে না, অথবা বিল্ডিং এর কোনো নির্দিষ্ট কন্ডিশন স্যাটিসফাই করবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, যে আমরা হচ্ছে ওভার রিইনফোর্সমেন্ট করি, অতিরিক্ত মানে কিছু রড দিয়ে দিই ওইসের মধ্যে, যেন মানে ক্যাপাসিটি বাড়ানোর জন্য, সোজা কথা রডের। তো আজকে ছিল এই পর্যন্তই। নেক্সট লেকচারে আমরা ট্রাই করব যে যে প্রপার্টিস গুলো কিভাবে অ্যাসাইন করতে হয়, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করে ট্রাই করব। লেকচার সিরিজ চলবে, আপনারা সবাই দোয়া করবেন এবং আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।